যমুনার চর ঘুরে দেখার পর এবার চলুন চলে যাই ঠিক পাশের আরেকটি সুন্দর জনপদ গুজাবাড়ি চরে। চারদিকে নদীর পানি আর তার মাঝখানে ছোট এই চর। দূর থেকে দেখলে মনে হয় নদীর বুকের উপর ভেসে আছে এক টুকরো গ্রাম। চরে নামতেই চোখে পড়ল ছোট একটি বাজার। ছোট হলেও এই বাজারকে ঘিরেই চলে চরের মানুষের দৈনন্দিন জীবন। কেউ বা আসেন বাজার করতে, আবার কেউ বা বসে আড্ডা দেন। সব কিছুতেই যেন এক অন্যরকম প্রশান্তি। বাজার ছেড়ে একটু সামনে যেতে দেখা মিলল রাখালের। গরুর পাল নিয়ে রাখাল চলে এসেছেন চরে। সবুজ ঘাস খেতে খেতে গরুগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। দেখে মনে হয় যেন পুরনো দিনের সেই গ্রাম বাংলায় ফিরে এসেছি। আরো সামনে এগিয়ে গিয়ে দেখি কৃষকেরা ঘোড়ার গাড়িতে করে পাট নিয়ে এসে নদীর পানিতে পাট জাগ দিচ্ছে। নদীর এই পানি তাদের জীবনের বড় ভরসা। চরের পথে হাঁটতে হাঁটতে দেখা গেল একজন কৃষক মোটর সাইকেলে করে গরুর জন্য কাটা ঘাস নিয়ে বাড়ি ফিরছে। এই ছোট ছোট দৃশ্যগুলোই বলে দেয় চরের মানুষের জীবন কতটা সহজ, কতটা পরিশ্রমের। এরপর দেখা হলো জুরান সাহেবের সঙ্গে। এই চরের মাঝেই তিনি 5 বিঘা জমিতে গড়ে তুলেছেন সুন্দর একটি কলার বাগান। চারদিকে পানি আর মাঝে সবুজে ভরা এই বাগান যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। এটাই গুজাবাড়ি চর। এখানে নেই শহরের কোলাহল, নেই ব্যস্ততার ছাপ, আছে শুধু নদী, প্রকৃতি আর সহজ সরল কিছু মানুষের হাসিমুখ। চলুন আজকে পুরো ভিডিওতে আপনাদের নিয়ে ঘুরে দেখি এই সুন্দর চরের অজানা গল্প। আমরা এখন এক মরুভূমির চরের মাঝখানে আছি। দেখেন, আশেপাশে কোনো ঘর বাড়ি কোনো কিছু নেই, শুধু আমি আর আমার আসলাম কাকা দুইজনে চলছে এক গন্তব্যের দিকে। আর ওখানে আমরা সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, চতুর্দিকে দ্বীপের মতো, চতুর্দিকে পানি আর মাঝখানে ঠিক একটা পাতান বাড়ি। সেখানে যাব, সেইটা দেখাবো আপনাদেরকে। আর সেই সাথে এই চরে অসংখ্য রাখাল তাদের গরু নিয়ে এসেছেন। তারা গরুকে এখানে ঘাস খাওয়াচ্ছেন। দেখেন অনেক ঘাস এখানে। তো একটু কষ্ট করেছে অবশ্যই আপনাদের ভালো লাগানোর জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে দেবেন একটি। তো চলুন সামনে যাই, ওই বাড়িটি আসলে কী রয়েছে ওই বাড়িতে এটা দেখার জন্য। এই চরের একমাত্র বাহন হচ্ছে এই যে ঘোড়ার গাড়ি। দেখেন, ঘোড়ার গাড়ির সাথে ঘোড়া আটকে রাখা হয়েছে, এবং কি যারা এই ঘোড়ার গাড়ির মালিক এদের ঘোড়া এটা খাচ্ছে। ভাই, ঘোড়া কি এটা ভাত খাচ্ছে, খাবার খাচ্ছে নাকি? ও আপনারা এখানে কি করতে আসছেন? ও যেগুলো আপনাদের বাড়ি কোন পাশে, এদিকে না এদিকে? ফিরবেন কখন বাড়ির দিকে? সন্ধ্যাবেলা। আমার তো ঘোড়া গাড়ি চলা খুব শখ আছিল। যাবেন এদিকে আবার কিছুক্ষণ পরে? আচ্ছা, যাবো না, সমস্যা নেই। কি খাবার আনছিলেন আজকে? ভাইরা দেখেন, এখানে এই চরের মাঝখানে মূলত আসছে তারা পাট কেটে, মানে পাট কাটা শেষ, এখন জাগ দিবেন। এখানে তারা এই কাজেই এই যে ঘোড়া গাড়ি নিয়ে আসছেন, এবং সেই সাথে এখানে অলরেডি কাজ করছেন। আবার এখানে দেখেন ভাইরা ভাত খাওয়া শেষে রেখে দিয়েছে, মানে ভাত খাওয়া শেষ, তারা ভাত নিয়ে এসেছিলেন। কারণ এখান থেকে ওনাদের বাড়ি অনেক দূর, ওখানে গিয়ে খেয়ে আসা ওনাদের জন্য ঝামেলা। আর ভাইদের সাথে একটু কথা বলুন। ভাই, আপনারা কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আর এখানে মূলত আপনারা কি কাজ করতে আসছেন? এই যে পাট টানতেছি আর পাট জাগ দিব। এই যে এত দূরে আসছেন, আপনাদের কষ্ট হয় না? না ভাই, কষ্ট হয় না। তো যাই হোক, ভাইয়ের এখন এই যে খাওয়া দাওয়া শেষ, না? খাওয়া দাওয়া শেষে তারা বিশ্রাম করছেন। এখন আমরা আসলে ওই যে এই দ্বীপের মধ্যে যেতে চাই। কিভাবে যাবো এখানে এই দ্বীপের উপর মাঝখানে? নৌকা না? নৌকা কি একটা নৌকা দেখলাম ওই যে পাশে ঘুরতেছে, উনি কি নিয়ে যাবে? ভাত খান।
এখানে কি করতে আসছেন, পাট কাটতে? ও আচ্ছা আচ্ছা, এই ক্ষেত আপনার না? ভাই এখানে কাজ করতে এসেছেন, পাট কেটে জাগ দিচ্ছেন। তো দুপুরবেলায় তো বাসায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, তাই তিনি এখানেই ভাবি খাবার নিয়ে এসেছেন এবং কি বসে বসে খাচ্ছে। আবার ভাবি মাথায় ছাতা ধরে রয়েছে, সত্যি অসাধারণ। খান। চরের ভিতরে ভিতর থেকে মোটরসাইকেল ড্রাইভ করে যাচ্ছেন। ভাই কেমন আছেন? আপনি গহীন চরে মোটরসাইকেল নিয়ে কিভাবে গেলেন? রাস্তা কেমন ওইদিকে? রাস্তা ভালো না, ওই যা লাগে ঘাস কাটা লাগে। মূলত কি জন্য গিয়েছিলেন? ঘাস কাটার জন্য। দেখেন এনার হচ্ছে মোটরসাইকেল এটি, এবং কি তার পিছনে খুব সুন্দর করে ঘাসগুলোকে বেঁধে নিয়েছেন, এবং কি ঘাস কাটার শেষে তিনি আবার তার বাড়ি ফিরে যাচ্ছেন। ঘাস অবশ্যই আপনার বাড়িতে তাহলে গরু আছে। গরু কতগুলো আছে আপনার? দুইটা না? আপনি কি প্রতিদিনই এরকমভাবে ঘাস কাটতে আসেন? প্রতিদিনে আসি না, 2-4 দিন পরে পরপর না? এই যে ঘাস নিয়ে যাচ্ছেন, কতদিন খাওয়াতে পারবেন? 2-3 দিন। বুঝলেন না? তার মানে এই চরাঞ্চলটা আপনাদের জন্য মানে গৃহপালিত পশুর খাবারের জন্য একটা উপযোগী হয়ে গেছে না? সব মিলিয়ে কেমন আছেন? এই চর নিয়ে আপনারা কেমন? ভালো। ভালো আছেন না? এই চরে কি কখনো পানি ওঠে? পানি ওঠে। পানি ওঠে না? পানি যখন উঠবে তখন তো আর ঘাস পাবে না, তখন কি করবেন? তখন ওই যে নৌকা দেয়, কাঁচা কাটা নিয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, মানে অপরচুনিটি থাকবে এই ঘাসেগুলো না? আর দেখেন এই চরাঞ্চলে এখন তো আপাতত পানি নেই, বর্ষাকাল চলছে, পানি উঠে যাবে, তখন তারা এই যে নদীর মাঝখানে যে এগুলো কি জানো, কাইসা, এইগুলো কেটে নিয়ে তাদের গরুকে খাওয়াবে। সত্যি মানে নদী পাড়ে মানুষের যে গরু ছাগল কেন তারা পালন করবেন না? তাদের তো অনেক সুবিধা আসলো। ধন্যবাদ ভাই। এই গহীন চরে নেই কোনো ঘর, নেই কোনো বাড়ি, কিন্তু এখানে এই গহীন চরের ঠিক মাঝখানেই এই ভাইয়ের মতো রাখালেরা, অনেক রাখালরা দেখেন গরু নিয়ে আসছেন। আমি ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিনহাস। আপনি কি কি করেন, মানে এখান তো আপনি আসছেন কি এর জন্য? এনে কৃষি কাজ করি, গরু ছাগল চড়াই এই। আচ্ছা, এখানে আপনার কি চাষাবাদের জমি রয়েছে? ওই যে দক্ষিণ সাইডে, পশ্চিম আজকে আপনি এখানে এসেছেন আপনার গরু নিয়ে, তাই না? ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে। হ্যাঁ, আপনার কতগুলো গরু রয়েছে? এই 7-8টা গরু হয়েছে। আচ্ছা, 7-8টা গরু আছে না? তার ভিতরে গাভী কতগুলো আর ষাঁড় গরু কতগুলো? এখন বর্তমানে গাবি নাই, খালি সেই বরুণের নাই, কি গাবি আছে, মানে সব বেছে। দুধ দেওয়ার মতো গাই আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দুধ পানান আপনি না? হ্যাঁ, আর দেখেন ভাইয়ের কিন্তু একটা কিছু গাভী গরু রয়েছে, তারা দুধ দেয়। সেই দুধ কি আপনি বাজারে নিয়ে বিক্রি করেন না? বাজারে বিক্রি করি, খাইও। আপনার প্রতিদিন কত লিটার দুধ হয়? যেমন 2 এখানে গরু না? এখানে গরু। আপনার গাভীর মানে দুধ যে দেয়, এগুলো কতগুলো গরু দুধ দেয় এখন? এখন গরু একটা গরুর দুধ দেয়, আর আরেকটা গরু বাছুর ভালো দেখা আমরা করি নাই, পানাই না আর কি। এই যে চরে আসেন, সাথে কি নিয়ে আসেন আর কখন বের হন বাসা থেকে? 7টা-8টা এরম। আবার ফিরে যাবেন কখন? বিকেল সন্ধ্যায়। সন্ধ্যাবেলায়? হ্যাঁ। এই যে মাঝখানে যে খাবারের প্রয়োজন হয়, আপনার কিছু খান না? কতদিন সময় হলে আনি, না হলে উবি থাকি। আর এখানে যদি পানি পিপাসা লাগে তখন কি করেন? আমরা এই যে নদীর পানি। আহা, এই দেখেন, আমি নদীর পানিতে গোসল করেছি, সত্যি কথা নদীর পানি অনেক শীতল এবং আমার মনে হয় একদম পরিষ্কার পানি। দেখেন আসলেও যদি কখনো তার পানি পিপাসা লাগে, যদি পানি না থাকে, তখন কিন্তু তারা এই পানিটাই পান করে থাকেন। তো এখানে যত দূর চোখ যাচ্ছে কোনো বাড়িঘর নেই, অনেক দূর দূর বাড়ি। আর হচ্ছে এই চরের শুধু গরু আর গরু। এই চরে আসলে কি কি ধরনের ফসল আবাদ হয়ে থাকে? ভুট্টা, ধান, পাট, এগুলোই, শস্যা, কালাই। এর আগে যে এখন যে পতিত যাচ্ছে জমিগুলো, এর পূর্বে এখানে কি আবাদ হয়েছিল? এনে ভুট্টা পাতে ছিল। আপনাদের এই অঞ্চলে যাদের একটা ঘর আছে, বাড়ি আছে, তাদের প্রতি ঘরে তো মনে হয় এরকম গরু ছাগল রয়েছে না? হ্যাঁ। কেমন এই লাভ কেমন? আপনারা আসলে কেমন প্রফিট করতে পারেন? লাভ মোটামুটি ভালোই হয়। আপনার এই গরু পালন কত বছর? আপনার এর কত দিন ধরে এই লালন পালন করতেছেন গরুগুলো? কত বছর ধরে? আমরা এই ছোটবেলার তো নেই। লেখাপড়া করা হয়? না না, আর লেখাপড়া তারা করেননি, ছোটোর থেকেই এই ভাইরা এই বিভিন্ন কৃষিকাজ, তারপরে চরাঞ্চলে গরু চড়ানো, এগুলো করে থাকেন। শুধু তিনি নয়, এই ভাইয়ের মতো অনেক অসংখ্য রাখাল রয়েছেন, তাদের জীবনের গল্প ঠিক এরকমই। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার সময় দিলেন। আপনার দাওয়াত রইল আমাদের এলাকায়, বসে যাবেন। আচ্ছা, ঠিক আছে।
অনেক বছর পর সাইকেল চালাচ্ছি। তো একটা সময় যখন স্কুলে লেখাপড়া করতাম তখন এই সাইকেলই ছিল আমার একমাত্র সঙ্গী। সাইকেল দিয়ে বন্ধুরা মিলে প্রাইভেট পড়তে যাইতাম, স্কুলে যাইতাম, সত্যি অসাধারণ লাগছে। আর এই পাশে দেখতে পাচ্ছি যে পাট লাগিয়েছে কিন্তু পাট হয়নি। চাচি কেমন আছেন? আপনাদের বাড়ি কোথায়? এখানে? তাহলে কি কি রান্না হয়েছে আপনাদের বাড়িতে আজকে? আমরা তো আত্মীয়, ওপার থেকে আসছি, ঢাকা শহর থেকে আসছি। আজকে কি রান্না করছেন বাড়িতে? হ্যাঁ, তাহলে আজ শুনি। দেখেন এখানে চাচিরে বললাম, উনি আমাকে দাওয়াত দিয়ে দিল। তো ইনশাল্লাহ দাওয়াত কবুল করেছি, হয়তো যাব। সাইকেল চালাতে অনেক ভালো লাগছে। এই রাস্তায় বালু রাস্তা, দেখেন এখানে যদি কাদা থাকতো তাহলে কিন্তু ঝামেলা হয়ে যেত, মানে যদি মাটির রাস্তা থাকতো। এ দেখেন কারো হয়তো ভেড়া কিন্তু ছেড়ে দিয়ে রাখছে, সে কিন্তু খাচ্ছে এভাবে চরে ছেড়ে দিয়ে রাখে, এভাবেই ঘুরে ঘুরে খেয়ে আবার বাড়ি চলে যায়। ওকে, আর একটু আমি চালাই যাই। তোমাদের ঘোড়া গাড়ি আছে? ঘোড়ার গাড়ি? ও দাঁড়াও, ধন্যবাদ। আচ্ছা, হাঁস নিয়ে কই যান? হাটে? কোন হাট? পিং না? আচ্ছা আচ্ছা, কি গরুকে হাটে যাবে নাকি? সুন্দর গরু তো, সাইজ অসাধারণ। চরাঞ্চলের মানুষ দেখেন, এ ছোট একটা ভাইও আছে, ছোট ভাই। তারা কিন্তু কেউ বা গরু, কেউ বা গৃহপালিত হাঁস মুরগি নিয়ে যাচ্ছে চরে, মানে হাটে যাচ্ছে। আজকে পিংনা হাটবার, সেই হাটে যাচ্ছে। পিংনা হাট নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে দেখে নেবেন। এই চরের একদম এই মাঝখানটায় দেখতে পাচ্ছি দোকানপাট রয়েছে। দেখে আমরা কি পাওয়া যায় কিছু খাওয়ার চেষ্টা করব। মানুষ মানে এই অঞ্চলের মানুষগুলো অনেক উদার হয়ে থাকে। দেখেন তাদের বাড়ির উঠোনে ঘোড়া, তারপরে যে গরু, যেখানে যাবেন দেখতে পারবেন যেরকম ঘোড়া গরু রয়েছে তাদের। এবং সেই সাথে এসলো, ক্লান্ত হয়ে গিয়েছি হাঁটতে হাঁটতে। পরবর্তী ওনাকে বললাম যে ভাই এক গ্লাস পানি খাওয়ান। সে আমাদেরকে দেখেন বসতে দিয়েছে, চেয়ারে বসতে দিয়েছেন, এবং তারপর উনি পানি আনতে গিয়েছেন। আর এই যে আব্দুল্লাহ দেখতে পাচ্ছেন, আব্দুল্লাহ আমাদেরকে কলা বাগানে নিয়ে যাচ্ছে, খুব হেল্পফুল ছেলেটা। ভাইয়ের নাম কি? আনোয়ার ভাই আমাদেরকে পানি খাওয়াচ্ছে, কষ্ট দিচ্ছে আনোয়ার ভাইকে। আচ্ছা আনোয়ার ভাই, আপনাদের এদিকে কি পানি উঠে বর্ষায়? পানি তো আগে উঠতো, কিন্তু বর্তমান ইদানিং বন্যায় মানে এদিক কোনো বন্যায় মানে এই যে এখনো তো ওই যে এবারও বন্যা যায় হইলো পূর্ব দিক দিয়ে, শহর এলাকাতেই। হ্যাঁ, নদী ওটা হঠাৎই ভাঙতেই পারে। আমরা এই যে বাচ্চা না দিলি ইলা বাড়ি করে কব্বে উঠে গেলেন গিয়ে, বন্যা না হইলেও এই যে পানি আছে এই পানিতে বাড়ি করে উঠে গেলেন। কত বছর ধরে পানি ওঠে না এদিকে? এই যে এই দোফাটা দেয়া 5 বছর হয়েছে আর কি, ওঠে না। আর এই বাড়ির উপরে এগুলো তো সিএলপির মাটি কাটছে কেউ। আজকেও আমার সঙ্গী হয়েছে আসলাম, আর ভাই পানি খাওয়াচ্ছে আনোয়ার ভাই। সত্যি খুব ভালো লাগতেছে এখন। ধন্যবাদ আনোয়ার ভাই, ভালো লাগলো। এখানে সুন্দর একটি মসজিদ। আজকে আমরা এই মসজিদে জুমার নামাজ আদায় করবো ইনশাল্লাহ। আর এই নামাজের পূর্বে আমরা একটু আগে এই আশেপাশে যে এই কলার বাগান দেখতে পাচ্ছি, এটাকে একটু দেখবো, ঘুরে দেখবো, এক্সপ্লোর করবো। জুয়ান ভাইয়ের যে কলা বাগান সেটার ভিতরে প্রবেশ করছি এবং কি আপনাদের দেখাবো, এবং কি বেশ কিছু তথ্য জানাবো কীভাবে আসলেও এই কলা চাষ করা হয়ে থাকে, এবং সেই সাথে এখানে আসলেও লাভের পরিমাণটা কেমন। আমার খুব চমৎকার লাগতেছে। দেখেন উত্তপ্ত রোদ, কিন্তু এখানে একদম ছায়াময় একটি জায়গা, এবং কি কলাও চলে আসছে। এটা মনে হয় বাংলা কলা, তাই না? বাংলা 200 কলা বলে। প্রথমত ভাই, আপনি এখানে কয় জাতের, মানে কি কি জাতের কলা চাষ করেছেন? আমরা তো জানি যেমন সর্বি কলা থাকে, সাগর কলা থাকে। এখানে আপনার কোন কোন জাতের কলা আছে? এখানে 2 জাতের কলা আছে। এখানে কি কি জাত? এখানে আছে সর্বি কলা আর হচ্ছে দস্যু কলা আর কি। আমাকে একটু সর্বি কলা আর দস্যু কলা এটা কোনটা
একটু দেখাবেন আমাকে। ইনশাল্লাহ আসেন। এখন আমরা আসলে দস্যু কলা আর সর্বি কলাটা আমি চিনি, তবে এটা আপনাদেরকে দেখাবো মানে তফাৎটা কতটুকু। আপনি কি একই সাথে চাষ করেন নাকি আলাদা আলাদা? মানে আছে বাজার মেশিন আছে। আমার মনে হয় আপনি এই পাশে মনে হয় এক ধরনের কলা চাষ করছেন, ও পাশে মনে হয় একটা, না এরকম টাইপ? না 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 না, আপনার এটার ভিতরেই গাছছিলাম, আপনার সব বীজ আনছিলাম আর কি, আপনার এই 200 কলার দিই, কিন্তু 100 গাছের মতো আর কি সর্বি কলা আর কি আমাদের চলে আসছে। তো এখন আমরা কিছু তথ্য জানবো ভাইয়ের কাছে, জন ভাইয়ের কাছে। প্রথমত তথ্য হচ্ছে যে আপনি কত বছর ধরে এই কলা চাষের সাথে সম্পৃক্ত? গত 3 বছর। গত 3 বছর। জি। আপনি এখানে যে বাগানটা দেখতে পাচ্ছি, বাগানটা অনেক বড় মনে হচ্ছে আমার কাছে, তো একটু বলবেন যে এখানে আসলে কত শতাংশ মানে কত পাহি জমি আছে এখানে, অথবা কত বিঘা জমি? এখানে আছে 7 বিঘা। 7 বিঘা জমি। জি। আমরা যদি ভুট্টা চাষ করি তাহলে আপনার বিঘাতে 20-25 হাজার টাকা খরচা হয়। আর সেক্ষেত্রে আমি কলা গাছ লাগাইছি, আপনার খরচা কম, এবং কি 1 বিঘা খেতে আপনার কলা গাছাটা আপনার মনে করেন যে 400 ছুরি দিয়ে আমি 400 করে বেশি, তাহলে এক চালানে আমার মাস আসে মনে করেন যে 2 লাখ টাকা। এবং আমার 2 লাখ টাকার ইয়েতে খরচা হয় 50,000 টাকা, ম্যাক্সিমাম 50,000 টাকার বেশি হয় না, কম হয় খরচ। হ্যাঁ, আমি 1.5 লাখ টাকা আমার ইনভেস্ট হয় আর কি। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন ভুট্টা চাষ, তারপর ধান, পাট, হ্যাঁ, এগুলোর এগুলো চেয়ে খরচ কম এখানে, খুব সীমিত খরচ আর কি। আর এটা তো মনে করেন যে একটা কাটতেছি একটা হইতেছে, মানে এই যে গাছটা, যেমন এই গাছটা একটা এটা এখন কলা গাছটা কেটে ফেলাবো, এটা কেটে ফেলানোর পর থেকে আবার এটা হয়ে যাবে, ঠিক আছে? এইভাবেই এই যে পাশে ছোট ছোট আর অনেকগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো কি করবেন? এগুলা কেটে ফেলে দিব, এই যে অবশিষ্ট ফেলে রাখছি, এইভাবে ফেলে দিব আর কি। অর্থাৎ আপনি 15-20 দিন পর কেটে ফেলে দিতে হয়। ফলটা নেমে ফেলবেন, নামানোর পর ওইটা শেষ, ওটা শেষ, তখন এটা থাকবে। হ্যাঁ, আর এখানে যা গাছ আছে এগুলো সব কেটে ফেলে মানে একটার যে কোনো একটা রাখবেন, একটা রেখে দেবো। হ্যাঁ, এতে কি সুবিধা কি? মানে আপনি তো চাইলে তো এগুলো তুলে আরেক জায়গায় কাটতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তো বিক্রি করা হয়। বিক্রি করবো না? হ্যাঁ। আপনি কি বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি করি। আর আচ্ছা, আপনি কিভাবে মানে এই ধান পাট চাষ আপনি মনে হয় এর পূর্বে করেছেন, তাই না? জি। ওটা বাদ দিয়ে এখানে আসলেন লাভের জন্যই, মানে কিভাবে আপনি বুঝলেন যে আসলে এখানে লাভ বেশি? কিভাবে শুরু করলেন, এই পরিকল্পনা কিভাবে আসলো? আমাদের এলাকায় আরো আছে, লোক আছে, লিটন ভাই আছে, বাদল কাকার আছে, এরা করে মানে এদের কাছ থেকে শুনে মানে কি পরামর্শ নিয়ে। প্রথমত আপনি চারা সংগ্রহ করেছিলেন কিভাবে? আর প্রথম অবস্থায় তো আসলেও এত বড় পরিসর মনে শুরু করার নেই, তাই না? না, শুরু থেকে তো 5 বিঘা করছিলাম, পরে 2 বিঘা বাড়াইছি, 7 আচ্ছা, বিঘা। মানে যখন প্রফিট ভালো। প্রথমে চারাগুলো কোথা থেকে সংগ্রহ করেছিলেন, কতগুলো চারা নিয়ে শুরু করেছিলেন? লিটন ভাই ওখান থেকে 1600 চারা আনছিলাম। ওখানে কত জাতের আপনার কলা ছিল? ওখানেও 2 জাত, সর্বি আর 200। তার মানে আপনি এই দীর্ঘ 3 বছর যাবত এই সর্বি আর 200 কলাটাই জি। আবাদ করে আসছেন। আরেকটা বিষয় যে উৎপাদন করছেন, ঠিক আছে, অনেক খরচ হয়ে থাকে, যে বিক্রিটা কিভাবে করা হয় আপনার? বিক্রি এখান থেকে আপনার পুরাতন ঘাটে নেওয়া হয়। আপনার প্রত্যেক মঙ্গলবার সকাল 6টার দিক দিয়ে আপনার বেচাকিনি শেষ হয়, মানে সোমবারে নিয়ে যায় এখানে, মঙ্গলবারে বেচাকিনি হয় আর কি। আচ্ছা, ঠিক আছে। আর এরকম হয়, মানে ঢাকা নিয়ে যায় আর কি। আচ্ছা, এখন এখানে আপনার টোটাল কতগুলো গাছ আছে? এখানে গাছ আছে 1600 গাছ। এবং কি 1600 গাছে কি নিয়মিত ফল দিচ্ছে? জি জি, আচ্ছা, মানে একটার পর একটা দিচ্ছে। আমাকে বলবেন যে একটা কলা গাছ চারা লাগানোর পরে সেটাতে ফল আসতে কতদিন সময় লাগে, আর এই সময়টুকু তাদেরকে কি কি মানে পরিচর্যা করতে হয়, যেমন সার, কি ধরনের সার থেকে বিস্তারিত একটু আমাকে জানাবেন। 1 বছর পরে আসে কাজ করা লাগে, আপনার ইউরিয়া সার দেওয়া লাগবে, পটাশ আর হচ্ছে ড্যাপ। আচ্ছা আচ্ছা। আর 15 দিন পর আপনার নাইট্রো, যেটা পোকার স্প্রে করা লাগে আর কি। তার মানে আপনি বলতেছেন যে হ্যাঁ, 1 বছর সময় লাগে? জি জি। এখন ধরেন যে একটা গাছ হয়ে গেল, এই যেমন এই যে আপনি কলাটা কাটবেন, কথা দেখালেন, জি। তারপরে এটাতে ফলন আসতে কতদিন লাগবে, কলা ধরতে এবং কি সংগ্রহ করতে, বিক্রি উপযোগী হতে এটা কতদিন লাগবে? এটা আমাদের একটা কাজ মিষ্টি করছে, আমাদের করলা গাছ আরো আগে রাখা লাগতো, কিন্তু আমরা আগে কেটে ফেলাইছি, এটা রাখতে একটু দেরি হয়েছে, কিন্তু মানে একটা কাটার পরে আর একটা চলে আসে, কিন্তু আমাদের একটু লেট হয়েছে আর কি। তাও এটাতে কতদিন পরে আসবে এটা কাটার? 2 মাস, 1-1.5 মাস। আর সর্বশেষ মনে করেন যে বছরে একটা থেকে একটা চারা, মানে একটা চারা ধরেন যে কিন্তু একটা কাটানো একটা হবে, বছরে কতবার ফল তুলতে পারেন? এবার আসতে থাকে, একের পর এক আসতে থাকে। হ্যাঁ আসতে থাকে, হ্যাঁ, মানে কোনোই নাই। ধরেন এইখান থেকে এই বছরে কয়বার কাটতে পারবেন? 2 থেকে 3 বার। 3 বার না? হ্যাঁ। সর্বোপরি আপনি একটু বলবেন যে আসলে
ধান পাট চাষ অবশ্যই তো করতে হবে, ধান জি তো জি অবশ্যই। ওগুলো সে আছে। যদি যে লস দেখে মানে আরো যে কৃষক রয়েছেন তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন যে ওই ধান পাট চাষ বাদে এখানে আসবে নাকি ওটাই করা উচিত না তাদের? না এটা কলার বাগানের হচ্ছে আপনার উঁচু জায়গা লাগবে, প্রচুর জায়গা আছে। পানি পাইলে মানে এটা মনে করেন যে নষ্ট হয়ে যাবে বাগান আর কি। 1 বছরের বাগান নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি এটুকু বলতে পারেন যে উঁচু জায়গায় যদি হ্যাঁ, কেউ উঁচু জায়গায়- জমি থাকে সেখানে জি। যদি ধানের ফলন খুব খারাপ হয়ে থাকে তাহলে সেখানে কলা চাষে আসবে। কলা চাষে ভালো হয় আর কি। আর সেচ দেওয়ার এখানে কি সেচ দিতে হয় না? জি সেচ দিতে হয়। আর নিড়ানি লাগে কি? না 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 আপনার বিষ আছে, বিষ আচ্ছা, স্প্রে করে দিই আর কি। ধন্যবাদ জোয়ান ভাইকে। তিনি তার এই কলা গাছের মানে বাগান শুরু করার গল্প এবং কি বর্তমানে কি পরিমাণ লাভ সব কিছু আমাদের সাথে শেয়ার করলো। আসলেও ক্ষেত্র বিশেষে আসলেও আমাদের আবাদ করা দরকার। যেমন ভাই বললো যে উঁচু জমিতে কিন্তু অনেক সময় যেমন পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু কলা গাছ খুব সুন্দর হয়, সেখানে কিন্তু ধান চাষ অনেক কষ্টকর হয়ে থাকে, কারণ ধানের অনেক পরিচর্যা করতে হয়। আর সেই ক্ষেত্রে সেখানে কলা চাষ কিন্তু খুবই উপযোগী। তো এটা ভাই যেহেতু উঁচু জমি, এই জন্য তিনি কিন্তু এখানে এই কলার আবাদ করছেন এবং দীর্ঘ 3 বছর যাবত। প্রথম তার চাষ শুরু হয়েছিল 500 গাছ দিয়ে, তারপর 5 বিঘা দিয়ে, পরবর্তী তিনি লাভবান হওয়ায় আরও 2 বিঘা বাড়িয়েছেন। তো আমরা দোয়া করি ভাইয়ের যেন এই বিজনেসটা আরও বড় করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। দিকে পানি, নদীর পানি, আর মাঝখানে ঠিক একটি বাড়ি, এখানে হচ্ছে বাতান বাড়ি। এখানে নৌকা না থাকায় আসলে আমাদের যাওয়া সম্ভব হচ্ছে না। এখান থেকে আমাদের ড্রোন শট নিতে হবে। আপনার ড্রোনের চোখে দেখেন এই বাড়ি। একটি বেড়িবাঁধ। একটা সময় আমাদের এই অঞ্চলে অনেক পানি হইতো, বিশেষ করে পিগনা, তারপরে বাঁশুরিয়া, এই সময় অনেক পানি হইতো। তো বেশ কিছু বছর যাবত এখানে পানি হয় না। আমি লোকমুখে শুনতে পেলাম যে এটা এক সময় মেন নদী ছিল। তবে এই যে এই বেড়িবাঁধটা হওয়ার ফলে কিন্তু আর যেহেতু এদিকে পানি প্রবেশ করতে পারে না, এই জন্য কিন্তু আগের মতো আমাদের ওই অঞ্চলে পানি হয় না। অর্থাৎ এই বেড়িবাঁধটা যেমন এই অঞ্চলের মানুষের মানে কল্যাণ বয়ে এনেছে, ঠিক পাশাপাশি কৃষিতে কিছুটা কিন্তু দুর্ভোগও নিয়ে এসেছে। কারণ এই চরাঞ্চলের মানুষের তখনই ভালো ফসল হয় যখন বন্যা আসে। বন্যার পরে মাটিতে নতুন পলি মাটি পড়ে, তারপরে কিন্তু ফসল অনেক সুন্দর হয়ে থাকে, ফলন ভালো হয়। কিন্তু এই সেই বেড়িবাঁধ যার জন্য এটা হয় এবং কি উপকার আছে, এবং এরা ওনারাও বলছেন যে আসলে উপকার হয়েছে। সব মিলিয়ে এই বেড়িবাঁধ দুর্ভোগের কারণ হয়েছে এবং কি উন্নতির কারণ হয়েছে।